1987 সালে প্রফেসর গ্রেগরি এইচ স্ট্যান্টন মানব সভ্যতার ইতিহাসে যত গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলি নিয়ে একটি রিসার্চ করে একটি পেপার বার করেছিলেন, পাবলিশ করেছিলেন, যেখানে তিনি দেখিয়েছিলেন যে কোনো গণহত্যা হঠাৎ করে হয় না, আউট অফ দ্য ব্লু হঠাৎ মনে হলো কেউ করে দিলে এরকমভাবে হয় না। গোটা জিনিসটাই অর্কেস্ট্রেটেড, তার পেছনে বড় রাজনৈতিক শক্তি থাকে এবং এই গণহত্যা সংগঠিত করার 10টি ধাপ আছে। নমস্কার, আমি অনির্বাণ ব্যানার্জি। আজকে কথা বলবো একটি বিষয়ে, হিটলারের কাছে যাহা ইহুদি, আরএসএস বিজেপির কাছে তাহাই বাঙালি। গণহত্যার 10টি ধাপ। প্রথম ধাপটি হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন একটু সহজভাবে বললে এই আমরা ওরা এই ভাগটা করে দেওয়া। আমরাটা হলো যারা ভালো, যারা উন্নত, যাদের অনেক সব কিছুই ভালো, আর ওরাটা হলো এই যাদেরকে গণহত্যা করা হবে, যাদেরকে নিশানা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে, তাদেরকে আদার করে দেওয়া, অপর করে দেওয়া। এই অপরায়ণ বা আদারাইজেশন, এটা গণহত্যার প্রথম ধাপ। হঠাৎ আপনার মনে হতে পারে যে আজকে হিস্ট্রি ক্লাস কেন নিচ্ছি। আসলে ইতিহাস থেকেই তো শিখতে হয়, কারণ ইতিহাস ফিরে ফিরে আসে। ভারতবর্ষে সেই গণহত্যার ইতিহাস বোধহয় আর একবার ফিরে আসছে। আজকে ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে একটি ভাষিক জনগোষ্ঠী হিসেবে যেভাবে নিশানা করা হচ্ছে, যেভাবে তাদেরকে বিগত 10-12 বছর ধরে এই অপর করে বাকি ভারতের কাছে বারবার করে দেখানোর চেষ্টা হয়েছে, তাতে গণহত্যার প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যেই সূচিত হয়ে গেছে। ক্লাসিফিকেশন, আদারাইজেশন, বাঙালিকে অপর করে দেখানো। গণহত্যার দ্বিতীয় ধাপ সিম্বলাইজেশন, অর্থাৎ যে জনগোষ্ঠীর গণহত্যার প্ল্যানিং চলছে তাকে সিম্বলাইজ করা। প্রথম ভাগ আপনারা শুনেছেন, আদারাইজ করা, অপরায়ণ। দ্বিতীয়, তাদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে দেওয়া, যাতে বাকিদের কাছে, বাকিরা তাদেরকে মানুষ হিসেবে নয়, তাদের একজন হিসেবে নয়, ওই অপর হিসেবে চিহ্নিত করতে পারে। হিটলার যখন জার্মানিতে ক্ষমতায় আসছে, নাৎসি পার্টি, তারা একটি নিয়ম চালু করে যে ইহুদিদের গণহত্যা হবে আগামী কয়েক বছরের মধ্যেই, যে হলোকস্ট শুরু হবে, তাদেরকে নির্দিষ্ট রঙের আর্ম ব্যান্ড পরতে তারা বাধ্য করত। আজকের দিনে বাঙালিদের এইভাবে ঠিক এই বাধ্যটা করাটা হয়তো এখন অবধি সম্ভব নয়, কিন্তু বাকি ভারতবর্ষের মনের মধ্যে, মানুষের মনের মধ্যে মাছিখোর বাঙালি মানে সে মাছ মাংস খায়। শ্রাবণ মাসে যখন উত্তর পশ্চিম ভারত তারা নিরামিষ খাচ্ছে, এরা দেখো বেটা এরা মাছ মাংস খায়। এই যে চিহ্নিত করে দেওয়া, এমন নয় কিন্তু যে সমস্ত হিন্দু বাঙালি মাছ মাংস খাচ্ছে, অনেকেই আছে আমরাই জানি তারা নিরামিষ খান, তাদের ইচ্ছা মতো খান। আমরা আমাদের সবচেয়ে বড় হিন্দু বাঙালিদের যে পুজো, যে পার্বণ, দুর্গা পুজো, সেখানে আমিষের যে প্রচলন পুজোর প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, আমরা জানি। এমনকি মা কালীর যে মন্দির, সব অন্যতম বিখ্যাত মন্দির কালীঘাট, সেখানে তার প্রসাদের মধ্যে আমিষ রয়েছে। এই যে আমাদের দীর্ঘ বহু শতক ধরে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের পুজো, আচার উপাচার সব কিছুর মধ্যেই রয়েছে, এইটাকে আলাদা করে চিহ্নিত করে দেওয়া, যে দেখো এরা ঠিক সহি হিন্দু নয়, সহি ভারতীয় নয়, এরা আমাদের মতো নয়, অর্থাৎ এদের গণহত্যাটা জায়েজ। এরপরে আমরা যাব তৃতীয় ধাপে, ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য। আবারও ইতিহাসের উদাহরণ টানি। 1935 সালে নুরেমবার্গ ল, তখন হিটলারের ক্ষমতা গগনচুম্বী, জার্মানিতে তার জনপ্রিয়তা অসাধারণ। ঠিক সেই সময় তিনি একটি আইন আনলেন, নুরেমবার্গ ল, যাতে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো যে সেখানকার যারা ইহুদি, তাদের জার্মান দেশের কোনো নাগরিক অধিকার নেই। বেসিক্যালি নাগরিকত্ব থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হলো। শুনে একটু কোথাও মিল পাচ্ছেন তো? এনআরসি। ঠিক যে প্রজেক্ট 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিএএ এর সঙ্গেই হবে বলে খোদ অমিত শাহ সংসদে বলেছিলেন। নাগরিকত্ব নিয়ে যে হইচই, আমি আবারও আপনাদের বলছি, এটা নির্দিষ্টভাবে নিশানা করা হয়েছিল ধর্ম নির্বিশেষে বাঙালিকে, এবং নির্দিষ্ট করা হয়েছিল মানে পাস্ট টেন্স নয়, করা হয়েছে। কারণ এই ছোট্ট আকারে, আসলে খুব ছোট নয়, আসামে যে এনআরসির তালিকা তৈরি হয়, তার থেকে যে প্রায় 19 লক্ষ নাম বাদ গেছিল, মোটামুটি সকলেই বাঙালি। এবং যারা হিন্দু মাসিয়া, হিন্দুদের ত্রাতা, হিন্দু হৃদয় সম্রাট বলে ভোট চেয়েছে,
সেই 19 লক্ষের মধ্যে প্রায় 14 লক্ষ নাম হিন্দু বাঙালির বাদ গেছে। এবং সেটারই সূত্র ধরে আজকের দিনে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বলছেন, যদি কেউ জনগণনার সময় মাতৃভাষা বাংলা লেখে আমাদের বাংলাদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। একবার ভেবে দেখুন, আসাম যে ভূখণ্ড, ঐতিহাসিকভাবে সেখানে বাঙালির বাস, এমন নয় যে সেখানে বাঙালি দেশভাগের পর গিয়ে উড়ে গিয়ে জুড়ে বসেছে, নো, সেখানে বহু শতক ধরে বাঙালির বাস ছিল, আছে। অথচ হিমন্ত বিশ্ব শর্মা এই যে বাংলা বললেই বাংলাদেশি, এর সঙ্গে এনআরসি এবং নাগরিকত্বর যে লিঙ্ক করছেন, যে সূত্রটা তিনি আসলে বলে দিচ্ছেন, তিনি স্পষ্ট বলে দিচ্ছেন, এদিক থেকে তাকে ধন্যবাদ দিতে হবে, করে লুকোছাপা নেই। যে বাংলা তুমি যদি বলো, বাংলা ভাষায় কথা বলো, অর্থাৎ যদি তুমি বাঙালি হও, বাঙালি পরিচয়টাকে যদি তুমি মানুষের সামনে আনো, তোমাকে আমরা ভারতীয় বলে মনে করব না। বৈষম্য, তৃতীয় ধাপ, ডিসক্রিমিনেশন। চতুর্থ ধাপ, ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ একটি জনগোষ্ঠীকে পোকা মাকড় মনুষ্যতর প্রাণীদের নাম দিয়ে চিহ্নিত করে দেওয়া। উদাহরণ কীরকম? আবারও বলি, নাৎসি জার্মানি, যেহেতু পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা সেখানেই সংঘটিত হয়েছিল, তারা ইহুদিদের গণহত্যার একদম প্রপার গণহত্যা, মানে যখন তারা গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারছে, হলোকস্ট শুরু হচ্ছে, তার আগে জার্মান সমাজে তাদের একটি নাম দিয়েছিল, ছারপোকা, ভার্মিনস। ইহুদি মানেই হলো ছারপোকা, অর্থাৎ এদেরকে টিপে মারো। সাধারণ জার্মানবাসীর মনে এটা তারা বিষের মতো ছড়িয়ে দিয়েছিল। ছারপোকার সঙ্গে আরেকটা পোকার মিল আছে, শুনতে মিল আছে, উই পোকা। কে বলেছিল? অমিত শাহ। নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বাঙালিকে উই পোকা হিসেবে চিহ্নিত করে দিয়ে গেছিলেন আজ প্রায় 5 থেকে 6 বছর আগে। আপনার মনে হতে পারে তিনি কোটানকোট অনুপ্রবেশকারীদের উই পোকা বলছেন, কিন্তু অনুপ্রবেশ বলতে তিনি শুধুমাত্রই পূর্ব ভারতের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর অনুপ্রবেশকেই বলেন। তার শাসনকালে পশ্চিম ভারত থেকে কত অনুপ্রবেশ হয়েছে, মায়ানমার থেকে কত অনুপ্রবেশ হয়েছে, সেটা নিয়ে কিন্তু তিনি কিছু বলেন না। আচ্ছা, নেপালের সাথে তো ওপেন বর্ডার, ওটা কেন অনুপ্রবেশ নয়? যত অনুপ্রবেশ কোটানকোট, তার দায়, তার পাপ অপরাধ, তার সবটার দায় বাঙালির। যে ভারতবর্ষ বাঙালির রক্তে স্বাধীন, আজকে স্রেফ বাংলায় কথা বললি বলে, মাতৃভাষা বাংলা বলে আমরা বাংলাদেশি, বিদেশি, অনুপ্রবেশকারী, ছারপোকা, উই পোকা এসব হয়ে গেলাম। আবারও আপনাদের বলছি, আরএসএস এর মতাদর্শ অনুপ্রাণিত হয়েছে এই নাৎসি ফাসিস্ট বাহিনীর দ্বারা, এবং তারা প্রায় কপিবুক করছে 1930-এর দশকের নাৎসি জার্মানির সেই শাসনকালকে, এবং নিশানা করেছে, আবারও বলি, মুসলমানদের শুধু নয়, ভাষিক জনগোষ্ঠী হিসেবে ধর্ম নির্বিশেষে বাঙালিকে তারা নিশানা করেছে, এবং ক্রমশ ওয়ান স্টেপ আফটার দি আদার তারা সেই গণহত্যা সংগঠিত করার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আসছে পঞ্চম ধাপ, অর্গানাইজেশন। দেখুন, ম্যাসিভ স্কেলে বাঙালির গণহত্যা, যদি ম্যাসিভ স্কেল বলতে আমরা হাজারে হাজারে লাখে লাখে বুঝি, এখনো পর্যন্ত হয়নি, লেটস বি ভেরি অনেস্ট। কিন্তু আমি আপনাকে দুটো গণহত্যার ঘটনার কথা বলছি, শিলাপাতার গণহত্যা, নেলি গণহত্যা। প্রথম গণহত্যাটি ঘটে 1983 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। কয়েক হাজার হিন্দু বাঙালি, আমি ধর্ম ইন জেনারেল স্ট্রেস করতে চাই না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন যারা হিন্দুদের ত্রাতা সাজছে, এক অংশের বাঙালি যারা মূলত হিন্দু, এদের পেছনে ছুটছেন, তাদের জেনে রাখা দরকার, শিলাপাথার গণহত্যায় কয়েক হাজার হিন্দু বাঙালির যে হত্যা হয়, সংখ্যাটা এক্স্যাক্ট বোঝা যায় না, জানা যায় না, কারণ সরকারি স্তরে এ নিয়ে তারা খুব একটা তথ্য দেন না। সেইটা যারা গণহত্যা সংগঠিত করেছিল তারা কিন্তু অন্য ধর্মের কেউ ছিল না। মানে এই যে হিন্দু বনাম মুসলমান সংঘাত, ওই মুসলমানরা বেড়ে যাচ্ছে সংখ্যায়, আমাদের সব মেরে দেবে রে, হিন্দু বাঙালির গণহত্যা কোনো মুসলমান সংগঠিত করেনি আসামে। এবং এর মাত্র 4 দিনের মাথায় নেলি, আবারও সেই আসাম, যখন গণহত্যা সংগঠিত হচ্ছে, সেটা আবার হচ্ছে মূলত মুসলমান যারা বাঙালি তাদের গণহত্যা সংগঠিত হচ্ছে, এবং সেটাও হিন্দু বাঙালিরা করছে না, সেটাও যারা করছেন তারা অন্য ভাষিক জনগোষ্ঠীর লোক। কিন্তু আমি সেই গোষ্ঠীর সাধারণ মানুষকে কিন্তু দোষ দিচ্ছি না, কারণ আবারও আপনাকে বলছি, একটি গণহত্যা যখন সংগঠিত হয় তার আগে একাধিক ধাপ থাকে। এই ধাপগুলি আসামের ক্ষেত্রে সেই সময় নিশ্চিতভাবে সংগঠিত করা হয়েছিল।
কয়েক হাজার বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে মাত্র 4 দিনের মধ্যে যখন নিহত হচ্ছেন, আপনি কি এই নিয়ে খুব একটা কিছু কোথাও পড়েছেন? নেলি, শিলাপাথার এই নামগুলি আমরা খুব একটা জানি না। এরপর ষষ্ঠ ধাপ পোলারাইজেশন, মেরুকরণ। এই শব্দটা তো এখন ইদানিং খুব শোনা যায় এবং আপনাদের মনে হচ্ছে হিন্দু বনাম মুসলমান পোলারাইজেশন হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। বাঙালির মধ্যে যে হিন্দু বনাম মুসলমান মেরুকরণ করার প্রচেষ্টা, এটা কিন্তু হিন্দু বাঙালির ভালোর জন্য নয়, এটা গোটা বাঙালি জাতিটাকে দুর্বল করে দেওয়ার জন্য। আসল পোলারাইজেশনের খেলা চলছে অন্য জায়গায়। আবারও বলি নাৎসি জার্মানির উদাহরণের কথা। ডার স্টারমার, সেই নাৎসি জার্মানির এক বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত সংবাদপত্র, সেটাকে নাৎসি পার্টি ব্যবহার করত তাদের এই যে গণহত্যা সংগঠিত করার জন্য, যে জনমতকে সংগঠিত করতে হবে সেই কাজে। আজকের দিনে একটা কোনো কাগজের নাম বললে তো তালিকাটা হবে না, বরং বলা ভালো এক আধটা বাদ দিয়ে গোটাটাই তাই, যেটাকে আপনারা গদি মিডিয়া বলে জানেন। সান্ধ্যকালীন আসরে বিভিন্ন ভাষায় যে সোকল্ড সংবাদ মাধ্যম যারা যে অপারেট করে, তাদের বেসিক্যালি কাজটা হচ্ছে এই পোলারাইজেশনটাকে করা, এই মেরুকরণটাকে করা। তার সঙ্গে সমাজ মাধ্যম তো রয়েছে। সেখানে একদিকে হচ্ছে আমরা, ধর্ম নির্বিশেষে আমরা যারা বাঙালি, অন্যদিকে হচ্ছে ওরা, মূলত বিজেপির প্রভাবিত যে অংশটা, যারা সহি ভারতীয়, সহি হিন্দু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিশাল বড় দেশপ্রেমিক তারা। এই আদারাইজেশনের সেই শুরু থেকে এই ষষ্ঠ ধাপ অবধি পরপর মিলিয়ে দেখুন, গোটা ভারতবর্ষে ভাষার ভিত্তিতে আর অন্য কোনো জনগোষ্ঠীকে এইটা কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না। বাংলা বললে বাংলাদেশি, এটা আমরা একজন মুখ্যমন্ত্রীর কাছে শুনছি। তামিল বললে শ্রীলঙ্কান, কেউ বলছে না। পাঞ্জাবি বললে পাকিস্তানি, কেউ বলছে না। হিন্দি বললে পাকিস্তানি, কেউ বলছে না। অদ্ভুত লাগে না? এমনকি যে নেপালের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যথেষ্ট টেনশনের সম্পর্ক এসে দাঁড়িয়েছে বিষয়টা, সেই নেপাল থেকে যারা ভারতবর্ষে আসেন বা সেখানের সঙ্গে সাংস্কৃতিকভাবে জড়িত পাহাড়ে থাকা যে মানুষজন, তাদেরকেও শুনতে হয় না, শুনতে হয় একমাত্র বাঙালিকে। এবং এই প্রোপাগেশনটা তারা যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে করছেন তা নয়, সো কল্ড মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে কিন্তু প্রচুর বাঙালি কাজ করেন। তারা চিল্লিয়ে বলছেন রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। অ্যাসোসিয়েশন অফ জার্মান ন্যাশনাল জুজ, শুনতে অদ্ভুত লাগতে পারে, জার্মানিতে, নাৎসি জার্মানিতে এরকম একটি সংগঠন ছিল, ইহুদিদের সংগঠন, যারা সরাসরি নাৎসি পার্টিকে সমর্থন করত। যে সময় দাঁড়িয়ে 1930-এর দশকে, 1932-এ হিটলার সেখানকার একদম সর্বেসর্বা হচ্ছে, তারপর বা তার আগে থেকেই তারা যে এই প্রোপাগ্যান্ডা শুরু করে দেয়, এই সংগঠন বা এরকম একাধিক সংগঠন ছিল, এটা সবচেয়ে বড়, তারা এই ইহুদিদের প্রতি বিদ্বেষটাকে তারা জাস্টিফাই করতো। তারা এই আজকের দিনের, আমি আর নাম বলছি না, তাদের মতো করে লাফিয়ে বলতো যে হ্যাঁ ভাই ঠিক করছে, মান বেটাকে। কিন্তু তারা কেউ ছাড় পায়নি। যখন ফাইনাল সলিউশন 1941 সালে শুরু হচ্ছে, সেই হলোকস্ট যখন শুরু হচ্ছে, এরা কেউ ছাড় পায়নি। প্রিপারেশন, প্রস্তুতি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা সেই প্রস্তুতি পর্বে রয়েছি। কেন? ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কয়েকটি নোটিফিকেশনের কথা আমরা কিছুদিন আগে শুনলাম। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই নোটিফিকেশনগুলো আমাদের প্রকাশ্য মঞ্চ থেকে দেখিয়েছেন এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি, তাদেরকে চিহ্নিত করতে হবে, ধরতে হবে এবং কিভাবে তাদেরকে ডিপোর্ট, পুশব্যাক ইত্যাদি করতে হবে সেটা বলা আছে। যদিও এখানে স্পষ্ট ভাষায় বলে রাখা দরকার, আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আদালতকে এড়িয়ে এই প্রসেস করা যায় না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি এই নোটিফিকেশন জারি করে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছে যে তোমরা এটা করো। এবং তার ফল কি হচ্ছে? এখনো অবধি শুনেছেন যে পাঞ্জাবিতে কথা বলার জন্য পাকিস্তানি সন্দেহে কাউকে ধরা হয়েছে। পাকিস্তানে কিন্তু সিন্ধি ভাষায় কথা বলে, গুজরাটির সঙ্গে মিল আছে, এরকম লোকজনও তো আছে। গুজরাটিদের কেউ বিপদে পড়েছে। পাকিস্তানে হিন্দিও চলে, মানে ধরুন পাকিস্তানের যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইত্যাদি, তারা যখন যে ভাষায় ভাষণ দেন, বাংলার 86% মানুষ ওটা বুঝতে পারেন না, কারণ বাংলায় 86% মানুষ বাংলা ভাষাটাই বোঝেন। কিন্তু এর নির্দিষ্ট অঞ্চল আছে ভারতবর্ষের, উত্তর পশ্চিম ভারত মিলিয়ে, তারা কিন্তু বুঝতে পারেন। অর্থাৎ তাদের যে ভাষাগত মিল, তার জন্য তারা কোনো বিপদে পড়ছেন না। এমন তো নয় যে পাকিস্তান থেকে কেউ ঢোকে না, পেহেলগামই তো ঢুকলো। আমরা পড়ছি, সেটা হরিয়ানা হতে পারে, সেটা মহারাষ্ট্র হতে পারে, সেটা ছত্তিশগড় হতে পারে, সেটা উড়িষ্যা হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, যে মধ্যপ্রদেশে বজরং দল, বাঙালি কিছু মৃৎশিল্পী, তারা গণেশ ঠাকুরের মূর্তি বানিয়েছিল, তাদের পছন্দ হয়নি।
তাদের পছন্দ হয়নি, বজরং দলের মনে হয়েছে এটা ঠিক সাই গণেশ ঠাকুর হয়নি, মুখে কালি মাখিয়ে তাদেরকে মারধর করছে। এই যে ভাষার কারণে, ভাষিক জনগোষ্ঠী হওয়ার কারণে, বাঙালি হওয়ার কারণে যে বারবার হেনস্থার মুখে পড়া, এটা একটা স্টেট স্পন্সার্ড প্রিপারেশনের কারণেই হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যখন হরিয়ানাতে বাঙালি ধরার খাঁচাগাড়ি ঘুরে বেড়াচ্ছে, এটা সেই প্রিপারেশনের অংশ। অষ্টম ধাপ, পারসিকিউশন। এক্ষেত্রে, এই ধাপের ক্ষেত্রে এক একটা গণহত্যার ক্ষেত্রে তার ঘটনাগুলি যথেষ্ট আলাদা আলাদা ছিল। আমাদের ভারতবর্ষের বাঙালিদের যে পারসিকিউশন, সেটার ধরনটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প দিয়ে আপনি বুঝতে পারবেন। আসামের ডিটেনশন ক্যাম্পের কথা আমরা অনেকে শুনেছি, এমনও ছবি আমরা দেখেছি যে শ্রমিক ডিটেনশন ক্যাম্পের দেওয়ালটা বানাচ্ছে, কদিন পর তাকেই সেখানে ঢোকানো হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মহারাষ্ট্রে হোক, হরিয়ানাতে হোক, উড়িষ্যাতে হোক, বাঙালি যারা, হিন্দু হোক, মুসলমান হোক, ধর্ম নির্বিশেষে, তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে এমন কোনো জায়গায় রাখা হচ্ছে যেটা থানা নয়, যেটা পুলিশের কোনো রাখার জায়গা নয়, যেটাকে ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টার বলেই সরকারের তরফ থেকেও জানানো হচ্ছে। অথচ এর আইনি বৈধতা কতটুকু আমরা জানি না। দিনের পর দিন তাদেরকে আটকে রাখা, মারধর করা, কোনো রকম নথিকে পাত্তা না দেওয়া এবং স্রেফ বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া। বিএসএফ কি করছে? রাতের অন্ধকারে তাদেরকে পুশব্যাক করে বলছে ফিরে আসতে চাইলে গুলি করে মেরে দেবো। এবং এটা কিন্তু শুধুমাত্র বাঙালির ক্ষেত্রে হচ্ছে। এবং যাদেরকে যারা পুশব্যাক করছে, যারা যোগাযোগ করতে পারছেন তাদের পরিবারের সঙ্গে, হয়তো বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে, পেলোডার দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, মারধর করে সেখানে ফেলে দিয়েছে, যারা যোগাযোগ করতে পারছেন তাদেরকে এরা আবার ফিরিয়ে নিতে বাধ্যও হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যখন যোগাযোগ করা হচ্ছে, কাগজ ইত্যাদি দেওয়া হচ্ছে, এরা কিন্তু আবার ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ এরা যে চিহ্নিত করছে বলে দাবি করছে, এটা কোনো চিহ্নিতকরণ নয়। যে নথিগুলোকে এরা ভুয়ো বলছে, সেগুলো ভুয়ো নথি নয়। যদি ভুয়ো হয়ে থাকতো তাহলে ফেরত নিচ্ছ কেন বাবা? ফেরত নেওয়ার তো তাহলে কোনো কারণ থাকতো না। ফেরত নিচ্ছে যখন, এটা আমরা জানতে পারছি, যখন জানাজানি হয়ে যাচ্ছে, তখন এরা বাধ্য হচ্ছে ফেরত নিতে। কিন্তু যে ভয়ঙ্কর মানসিক সংকটের মধ্যেই মানুষগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, তাদের পরিবার পরিজন যে আতঙ্কের মধ্যে থাকছেন, তার কি সুরাহা হবে? ফেরত তো তুমি নিলে, তার আগে যে অত্যাচারটা করেছো, তার আগে বাকি ভারতবর্ষের মানুষের মনে এই যে পেরেক ঠোকার মতো ঠুকে দেওয়া যে বাংলায় যারা কথা বলে তারা বাংলাদেশি, তারা অনুপ্রবেশকারী, তারা উই পোকা, এটার কি রেমেডি আছে? নবম ধাপ, এক্সটারমিনেশন। এক্সটারমিনেশন মানে যখন অ্যাকচুয়াল গণহত্যাটা সংগঠিত করা হয়, 100-এ হতে পারে, 1000-এ হতে পারে, লাখে হতে পারে, যখন মানুষগুলির গণহত্যা হয়ে যায়, তারপরে আসে দশম ধাপ, যে এরকম তো কিছু হয়নি, ডিনায়াল, কোনোদিন কিছু হয়নি। এখনো পর্যন্ত আমরা নবম ধাপে পৌঁছইনি, কিন্তু যে প্রথম 8টি ধাপ আমি আপনাদের পরপর জানালাম, আজকের পরিস্থিতির সঙ্গে তার কি মিল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? দেখুন, একটি গণহত্যা যারা সংগঠিত করতে চায় এবং সেই গণহত্যা যাদেরকে আটকাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের, তাদের প্রত্যেকটি ধাপ সম্বন্ধে সচেতন হওয়া প্রয়োজন। যখন একটি বাঙালি দিনমজুর, সে গরিব প্রান্তিক, তাকে যখন পেলোডার দিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, আপনি হতে পারেন 10 তলার ফ্ল্যাটে থাকেন, আপনি হতে পারেন লাখ লাখ টাকার মাইনের চাকরি করেন, দয়া করে উদ্বাহু নৃত্য করবেন না। কারণ টাকার জোর আপনাকে বাঁচাবে না, কারণ এটা গরিব দেখে শুরু হয়েছে, গরিবে শেষ হবে না। ধন্যবাদ।